স্টুডেন্ট, ক্লাস 6 এর ইতিহাস পরপর পড়ে দিচ্ছি তোমাদের চ্যাপ্টার 3 ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। প্রথম পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 7,000 থেকে 1500 অব্দের প্রথম পাঠ পড়িয়েছি, যেটা ছিল মেহেরগড় সভ্যতা। আজকে দ্বিতীয় পাঠ, আজকে পড়াবো হরপ্পা সভ্যতার কথা এবং হরপ্পা সভ্যতা পুরোটাই পড়াবো। দেখো, 1921 খ্রিস্টাব্দে হরপ্পা ও 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্র দুটি আবিষ্কার করা হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে হরপ্পা মহেঞ্জোদারো কবে আবিষ্কার হয়? 1921 খ্রিস্টাব্দে হরপ্পা এবং 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্র দুটি আবিষ্কার করা হয়। ওই দুটি কেন্দ্রেই সিন্ধু উপত্যকায় অবস্থিত। তাই শুরুতে সভ্যতার নাম হয়েছিল সিন্ধু সভ্যতা। কেন সিন্ধু সভ্যতার নাম হয়েছিল হরপ্পা সভ্যতা? আর কারণ এই দুটো কেন্দ্রই, যেটা এই যে হরপ্পা আর মহেঞ্জোদারো, এটা দুটো কেন্দ্র ছিল সিন্ধু উপত্যকায়, সেই জন্য নাম হয়েছিল সিন্ধু সভ্যতা। কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতার অনেক কেন্দ্রের খোঁজ মিলেছে। সেই সবকটা কেন্দ্রকে সিন্ধু উপত্যকার কেন্দ্র বলার যুক্তি নেই, ফলে হরপ্পার নামে ওই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা। শুধু সিন্ধুতে তো পাওয়া যায়নি, পরে দেখা গেল না সিন্ধুর বাইরেও এখানে এই সভ্যতার খোঁজ পাওয়া গেছে, তখন এটার নাম হলো হরপ্পা সভ্যতা। কারণ সেখানেই ওই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কার হয়েছিল। তাছাড়া হরপ্পা ছিল ওই সভ্যতার সব থেকে বড় কেন্দ্র। যেহেতু হরপ্পায় প্রথম আবিষ্কার হয়েছিল আর সবচেয়ে বড় কেন্দ্র, সেজন্য এই সভ্যতাটার নাম হলো হরপ্পা সভ্যতা। এবার দেখো টুকরো কথায় হরপ্পা আবিষ্কারের কথা। সময়টা 1826 খ্রিস্টাব্দ। তখনকার পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় গেছিলেন চার্লস ম্যাসন। ম্যাসনের ধারণা ছিল ওখানে খ্রিস্টপূর্ব 4th শতকে আলেকজান্ডারের সঙ্গে কুরুর যুদ্ধ হয়েছিল, কিন্তু তখনও ওই অঞ্চলের আসল গুরুত্ব কেউ জানতেন না। 1850 খ্রিস্টাব্দ নাগাদ আলেকজান্ডার কানিংহাম ওই অঞ্চলে যান। প্রত্নতত্ত্বে তার উৎসাহ ছিল। তিনি ওই অঞ্চলে ঘোরাঘুরি করে কিছু জিনিসপত্র পেয়েছিলেন। তবুও তখনও হরপ্পা সভ্যতার বিষয়ে কিছু জানা যায়নি। 1872 খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান হিসেবে আবার কানিংহাম হরপ্পায় যান। তখন তো ব্রিটিশ আমল, সেই জন্য 1872 খ্রিস্টাব্দে দেখো ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান কিন্তু কানিংহাম। গিয়ে দেখেন সেখানকার ইট রেল লাইন বানানোর কাছে ব্যবহার করা হয়েছে। সেখান থেকে কানিংহাম বেশ কিছু পাথর পান, আর পান কয়েকটি শিল্প। তাতে খোদাই করা ছিল অজানা হরপের লেখা। কানিংহাম এবারও হরপ্পার আসল গুরুত্ব বুঝতে পারেননি। 20 শতকের গোড়ার দিকে হরপ্পার বিষয়ে বিশেষ উৎসাহ ছিল না। শেষ পর্যন্ত 1920 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পায় ঘোরাঘুরি শুরু করেন। তার পরের বছর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোতে খনন কাজ শুরু করেন। 1924 খ্রিস্টাব্দে জন মার্শাল হরপ্পা ও মহেঞ্জোদারো বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন। ম্যাসনের সময় থেকে ধরলে তখন প্রায় 100 বছর পেরিয়ে গেছে। প্রাচীন ভারতের ইতিহাসে নতুন করে লেখা শুরু হয় তারপর থেকে, যে এই যে প্রাচীন ভারতের ইতিহাস তারপর নতুন করে আবার লেখা শুরু হয়। এবার দেখো হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা, কারণ হরপ্পার লোকেরা লিখতে জানতো, কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি। তাই প্রত্নবস্তুর উপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয়। এই সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানতো, সেজন্য একে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয়। তামা ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলির মধ্যে হরপ্পা সভ্যতা সবথেকে বড়। এই যে তামা আর ব্রোঞ্জের যে সভ্যতা, মানে ধাতুর ব্যবহারের জন্য এই সেই যুগ ধরা হয় আর কি। আর তামা ব্রোঞ্জ সভ্যতাগুলোর মধ্যে হরপ্পা সভ্যতা ছিল সবচেয়ে বড়। খ্রিস্টপূর্ব 2600 থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নতির সময়। তবে মোটামুটি খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত এই সভ্যতার সময়কাল ধরা হয়। এবার দেখো হরপ্পা সভ্যতার বিস্তার কিভাবে ঘটে। হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়েছিল? সাধারণভাবে বলা যায় জম্মুর মান্ডা ভারত উপমহাদেশে এই সভ্যতার উত্তর সীমা। তবে তার উত্তরে আফগানিস্তানের একটি প্রত্নক্ষেত্রেও হরপ্পা সভ্যতার অনেক লক্ষণ দেখা গেছে। দক্ষিণে গুজরাট ও কচ্ছ অঞ্চলে হরপ্পা সভ্যতা ছড়িয়ে পড়েছিল। তবে আরও দক্ষিণে মহারাষ্ট্রের দৈমাবাদ অঞ্চলেও এই সভ্যতার ছাপ দেখা যায়। হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা বর্তমান পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সেখানে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। পূর্ব দিকে হরপ্পা সভ্যতার চিহ্ন পাওয়া গেছে আলমগীরপুর পর্যন্ত। এই অঞ্চলটা ছিল দিল্লির পূর্ব দিক। প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল হরপ্পা সভ্যতা। এবার দেখো এই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল। হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র ছিল, হরপ্পা সভ্যতা অনেকগুলো কেন্দ্র নিয়ে গড়ে উঠেছিল। এখানে কয়েকটির নাম দিচ্ছি দেখো: কুন্তলি, মহেঞ্জোদারো, হরপ্পা, কালিবাঙ্গান, চানহু-দারো, বানওয়ালি, লোথাল আর হচ্ছে সুরকোটা। তোমাদের বইতে দেখবে এগুলো দেওয়া আছে একটা। এরপরে দেখো এই যে ভারত উপমহাদেশে হরপ্পা সভ্যতায় প্রথম নগর গড়েছিল। এই জন্য নগর পরিকল্পনা খুব বিখ্যাত, কারণ ভারত উপমহাদেশে হরপ্পা সভ্যতায় প্রথম নগর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ণ বলা হয়। মহেঞ্জোদারো হরপ্পা ছিল সবচেয়ে বড় দুটো নগর, সে তুলনায় লোথাল ও কালিবাঙ্গা ছিল ছোট। হয়তো হরপ্পা সভ্যতার নগরগুলোর ক্ষেত্রে ছোট বড় তফাৎ ছিল, গুরুত্বের দিক থেকে সমস্ত নগর সমান ছিল না।
হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকতো, প্রত্নতাত্ত্বিকরা তাকে বলেন সিটাডেল। এই যে সব উঁচু এলাকা সেটা হচ্ছে সিটাডেল। এই এলাকাটি একটা বানানো ডিবির ওপর অবস্থিত ছিল। সাধারণত ডিবিটি আয়তাকার হতো। উঁচু এলাকায় বানানো হতো জরুরি ইমারত, সেগুলি সচরাচর সাধারণ মানুষের থাকার বাড়ি হতো না। নগরের প্রধান বসতির এলাকাটা নিচু অঞ্চলে থাকতো। এই অঞ্চলের ইমারতগুলির মধ্যে বেশিরভাগ বসতি বাড়ি। উঁচু এলাকাটি প্রায়শই নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকতো। নিচু বসতি এলাকাটা থাকতো পূর্ব বা দক্ষিণ পূর্ব অংশে। একমাত্র চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না। সিটাডেল একটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। হরপ্পায় নগরের উত্তর ও পশ্চিম দিকে দুটি ঢোকা ও বেরোনের ফটক ছিল। মহেঞ্জোদারোতে উঁচু এলাকার একটি বড় জলাধার ছিল, সেটি পাকা পোড়ানো ইটের তৈরি। বোধহয় স্নান করার জন্য এটি ব্যবহার করা হতো। আয়তকার জলাধারটিতে ওঠানামার জন্য সিঁড়ির ধাপ ছিল। জলাধারটির কাছাকাছি কয়েকটি ছোট ঘরও দেখা যায়। জলাধারটি সম্ভবত নগরের বিশিষ্ট ব্যক্তিরা ব্যবহার করতেন। হরপ্পা সভ্যতার নগর জীবনে খাদ্যশস্য মজুত রাখার বিশেষ গুরুত্ব ছিল। মহেঞ্জোদারো ও হরপ্পায় খাদ্যশস্য মজুত রাখার জন্য দুটি বড় জায়গা ছিল। সেগুলো ছিল অনেকটা পাকা ইটের তৈরি বাড়ির মতো। হরপ্পার শস্য রাখার বাড়িটির ভেতরে ছিল দুটি সারিতে পাক করা মোট 12টা বড় তাক। সেখানে হাওয়া চলাচলের জন্য গুলগুলিও ছিল, মানে খাদ্যশস্য নষ্ট না হয় আর কি। ফলে খাদ্যশস্য শুকনো ও তাজা রাখা সম্ভব হতো। তাছাড়া শস্য ঝাড়াই বাছাইয়ের ব্যবস্থা ছিল। সেখানে 2 সারি ছোট বাড়িও দেখা যায়। সম্ভবত ওখানে কাজ করতো যারা, তারা ওই বাড়িতে থাকতো। মহেঞ্জোদারোর উঁচু এলাকায় আর একটি বিশাল ইমারত পাওয়া গেছে। মনে করা হয় সেটা সাধারণ থাকার বাড়ি, সাধারণ নয়, এই ইমারতটি সম্ভবত বড় কোনো উৎসবে জমায়েত হওয়ার জন্য ব্যবহার হতো। ধোলাবিরা নগরের সিটাডেল এলাকায় একটি জলাধারও দেখা যায়। নগরের উঁচু এলাকায় থাকতো মূল বসতি আর কি। এই নিচু এলাকায়, নগরের নিচু এলাকায় থাকতো মূল বসতি। বাড়িগুলির নানা রকম আকার দেখা যায়। মহেঞ্জোদারোতে প্রায় 300 বর্গমিটার আয়তনের একটি বাড়ি পাওয়া গেছে। তাতে 27টা ঘর, একটি আঙিনা ছিল। আর একটা বড় বাড়িতে উপরে উঠার সিঁড়ি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ওই বাড়িটি হয়তো অনেকগুলি তলা ছিল আর কি, যেহেতু সিঁড়ি পাওয়া গেছে। ওই ধরনের বড় বাড়িতে ধনী মানুষের থাকতেন বলে মনে করা হয়। বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও রান্নাঘর থেকে একটি। মনে করা হয় ওই বাড়ির বাসিন্দাদের একটি হেসেল ছিল। হয়তো হরপ্পা সভ্যতায় যৌথ পরিবার ছিল। ছোট বাড়িগুলি দেখে মনে হয় সেগুলোতে গরিব মানুষেরা থাকতেন। এর থেকে হরপ্পার নগর জীবনে ধনী গরিব ভেদাভেদ ছিল বলে অনুমান করা হয়। হরপ্পা সভ্যতার নগর জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল শৌচাগার ও স্নানাগার। এর থেকে মনে হয় নগরগুলি সাধারণভাবে পরিষ্কার ছিল। যেহেতু শৌচাগারের ব্যবস্থা ছিল, স্নানাগারের আলাদা ব্যবস্থা ছিল, তার মানে নগরগুলো পরিষ্কার রাখা হতো। মহেঞ্জোদারোর নিচু এলাকায় প্রায় 2000 বাড়ির জন্য অন্তত 27টা কুয়ো ছিল। হরপ্পায় অত কুয়ো না থাকলেও প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। পাকা নর্দমা দিয়ে জল নিকাশির ব্যবস্থা ছিল। বড় নর্দমাগুলি ঢাকা থাকতো। প্রতিটি বাড়ি থেকে ছোট নালা গিয়ে মিশত বড় নর্দমাগুলো। উন্নত নগর শাসনের নমুনা ছিল এই জল নিকাশি ব্যবস্থা আর কি। যে উন্নত নগর শাসন ভালো হলে জল নিকাশি ব্যবস্থা থাকবে, প্রতিটি বাড়িতে শৌচাগার থাকবে। সেটাকে কি বোঝাচ্ছে, যে নগরের শাসন যা ছিল সেটা খুব ভালো ছিল আর কি। এবার দেখো মহেঞ্জোদারোর স্নানাগার, টুকরো কথায়। স্নানাগার হলো স্নান করার জায়গায়। এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সেটি লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট। তার চারিদিকে 8 ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে বাইরের জল ঢোকা বন্ধ করা হয়েছিল, আবার অতিরিক্ত জল বার করে দেওয়াও যেত। জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। এবার দেখো শহরের নিচু এলাকায় যাতায়াতের উপযোগী সড়ক ছিল। মহেঞ্জোদারোতে হরপ্পায় বেশ কয়েকটি চওড়া পাকা রাস্তা দেখা গেছে। ওই রাস্তাগুলি সাধারণত উত্তর থেকে দক্ষিণ দিকে গিয়েছে। তুলনায় কম চওড়া রাস্তা ও সরু গলিগুলি ছিল পূর্ব থেকে পশ্চিমে। পথঘাটের এরকম পরিকল্পনার জন্য নগরের নকশাগুলো হতো চৌকো আকারে। মনে হয় হরপ্পা সভ্যতার নগর জীবনের মান ছিল খুব উঁচু, মানে খুব ভালো ছিল আর কি। সেই মান ধরে রাখার জন্য নিশ্চয়ই দক্ষ ও শক্তিশালী শাসন দরকার, ব্যবস্থার দরকার ছিল। নগরের উঁচু অংশে সম্ভবত প্রশাসকরা থাকতেন, যাতে উঁচু অংশে যারা শাসন করতেন নগরকে, সেই প্রশাসকরা তারা থাকতেন আর কি। বাণিজ্যের উন্নতির কারণে হরপ্পার নগরগুলিতে হয়তো বণিকদের বিশেষ মর্যাদা ছিল। তারপর ছিল বিভিন্ন কারিগর ও পেশার মানুষ। মনে হয় এই সমাজে মজুর ও শ্রমিকদের অবস্থা বেশ খারাপ ছিল, তবে এরা সবাই নগরেই বাস করত। নগরের বাইরে গ্রামীণ এলাকায় থাকতো কৃষিজীবী মানুষ। নগরের সরাসরি খাদ্য উৎপাদন হতো। নগরে কিন্তু খাদ্য উৎপাদন হতো, গ্রামে খাদ্য হতো, নগরের বাইরে সেটা। খাদ্যশস্যের জন্য নগরবাসীদের গ্রামের উপরে নির্ভর করতে হতো। গ্রামে নানা রকম ফসলের চাষ হতো, যেমন গম, যব, জোয়ার, বাজরা, নানা রকম ডাল, সর্ষে এবং ধান। তবে ধানের ফলন সব জায়গায় হতো না। শুধু গুজরাটের রংপুর ও লোথালাই ধানের চিহ্ন পাওয়া গেছে। এখানে যদি প্রশ্ন আসে কোথায় ধানের চিহ্ন পাওয়া গেছে, গুজরাটের রংপুর ও লোথালাই ধানের চিহ্ন পাওয়া গেছে, মানে সেখানে ধান চাষ হতো। তাছাড়া তুলো, তিল প্রভৃতি ফসলের চাষ হতো। রাজস্থানের
কালীবঙ্গানে একটি ক্ষেতে কাঠের লাঙলের ফলার দাগও পাওয়া গেছে, মানে সেইভাবে চাষ হতো আর কি, কাঠের লাঙলের ফলার বাগানে চাষ হতো আর কি। এবার দেখো, কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ছিল পশুপালন। হরপ্পার মানুষ গৃহগুলোতে পশুর ব্যবহার জানতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গবাদি পশু। ষাঁড় ও ভেড়া ও ছাগলের ব্যবহার হতো। উটের ব্যবহারও হরপ্পার লোকেরা জানতো, তবে ঘোড়ার ব্যবহার হরপ্পার মানুষরা কিন্তু জানতো না। তাছাড়া ছিল ঘুরে বেড়ানো পশুপালক গোষ্ঠী। এইসব মিলিয়ে হরপ্পা সভ্যতার সমাজ গড়ে উঠেছিল। মূর্তিগুলি দেখে হরপ্পার মানুষদের পোশাক, গয়না ও সাজগোজ সম্পর্কে আন্দাজ করা যায়। তারা সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করতো। হরপ্পা সভ্যতার নানা জায়গায় অনেক সোনা, রূপা, তামা, হাতির দাঁতের গয়না পাওয়া গেছে, মানে এগুলো তারা ব্যবহার করতো আর কি। এবার টুকরো কথায় জানো হরপ্পা সভ্যতার শাসক সম্পর্কে। মহেঞ্জোদারো একটি বড় পুরুষের মূর্তি পাওয়া গেছে। তার চুল আঁচড়ানো, গায়ে চাপদাড়ি, চোখ আধবোঝা, কপালে ও ডান বাহুতে একটা করে পাথর বসানো, পটি বাঁধা। মূর্তিটার বাঁ কাঁধ থেকে একটা চাদর ঝুলছে। এই মূর্তিটা কার তা নিয়ে ধাঁধা আছে, মানে এখনো জানা যায়নি রাজার না পুরোহিতের, এই নিয়ে চিন্তা ভাবনা আছে, নাকি একজন পুরোহিত রাজার মূর্তি, মানে এমন কোন রাজা ছিল সে পুরোহিত ছিল আর কি, সেটা হচ্ছে পুরোহিত রাজার মূর্তি। হরপ্পায় বড় বাড়ি ছিল, তবে সেগুলো রাজপ্রাসাদ ছিল। তাহলে হরপ্পার শাসন কারা চালাতেন, রাজা, পুরোহিত, রাজা নাকি বণিকরা? এসব প্রশ্নের নিশ্চিত সমাধান এখনো কিন্তু পাওয়া যায়নি আর কি। এবার দেখো কারিগরি শিল্পী। হরপ্পা সভ্যতার অর্থনীতির অন্যতম জরুরি দিক ছিল কারিগরি শিল্প। পাথর ও ধাতু দুটোরই ব্যবহার হতো কারিগরি শিল্পে। ধাতুর মধ্যে কি ব্যবহার হতো? তামা, কাঁসা ও ব্রোঞ্জের ব্যবহার হতো। লোহার ব্যবহার হরপ্পার মানুষ জানতো না। এই সভ্যতায় তামা ও কাঁসার তৈরি ছুরি, কুঠার, পাটালি প্রভৃতি পাওয়া গেছে। তাছাড়া মাটি ও ধাতুর বাসনপত্র বানানো হতো। পাথরের ছুরি তৈরির কারখানাও হরপ্পা সভ্যতা ছিল। হরপ্পা সভ্যতার নানা রকম মাটির পাত্র ছিল কারিগরি উন্নতির নজির। বেশিরভাগ পাত্র সাদামাটা ও রোজকার ব্যবহারজনক। পোড়ানোর ফলে সেগুলি লালচে রঙের হয়ে উঠেছিল। কিছু পাত্রের গায়ে চকচক লাল পালিশ লাগানো হতো। সেগুলোর গায়ে উজ্জ্বল কালো রঙের নকশা আঁকা হতো। ওই পাত্রগুলিকে প্রত্নতাত্ত্বিকেরা লাল কালো মাটির পাত্র বলে। তুলনায় হালকা ও পাতলা ওই মাটির পাত্রগুলি রোজকার কাজে ব্যবহার হতো না। মাটি দিয়ে থালা, বাটি, রান্নার বাসন, জ্বালা জাতীয় পাত্র হরপ্পা সভ্যতায় তৈরি হতো। জ্বালা মানে বড় পাত্র আর কি, যাতে জল রাখা যায়। হরপ্পা সভ্যতায় কাপড় বোনার কারিগরি ছিল। মহেঞ্জোদারোতে পুরনো কাপড় বানানোর নজির পাওয়া গেছে। কাপড়ে সুতোর কাজ করার শিল্প হরপ্পা সভ্যতায় দেখা যায়। মহেঞ্জোদারো থেকে পাওয়া পুরুষ মূর্তিটির গায়ের পোশাকে তারই নমুনা রয়েছে। ইট বানানোর শিল্প এই সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কারিগরি দিক। কাদামাটির ইট ও চুল্লিতে পোড়ানো পাকা ইট দুইয়েরই ব্যবহার দেখা যায়। তবে চুল্লিতে পোড়ানো পাকা ইট সম্ভবত জরুরি ইমারত বানানোর ক্ষেত্রে ব্যবহার করতো, যেগুলো একটু ভালো ইমারত সেগুলোর ক্ষেত্রে আর কি। হরপ্পা সভ্যতায় কারিগরি শিল্পের অন্যতম নমুনা অনেক রকম মালার দানা। সে কাজে সোনা, তামা, শাঁখ, দামি কম দামি পাথর, হাতির দাঁত প্রভৃতির ব্যবহার হতো। নীলচে লাপিস লাজুলি পাথরও গয়না বানাতে লাগতো। পাথরের গয়না কি বানাতে হতো? নীলচে লাপিস লাজুলি, তা থেকে পাথরও এই লাপিস লাজুলি পাথরও গয়না বানাতে লাগতো। মালার দানা বানানোর কারখানাও হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে। সূক্ষ্ম ওজন মাপার বাটখারারও খোঁজ মিলেছে, মানে খুব ছোট্ট সূক্ষ্ম ওজন মাপ করে যে বাটখারা, তারও কিন্তু ওখানে খোঁজ পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় প্রথম পাথর ও ধাতুর ভাস্কর্যের নমুনা দেখা যায়। পাশাপাশি পোড়ামাটির ভাস্কর্যের নজির রয়েছে। একটি ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারো থেকে। শিল্পের দিক থেকে সেটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রোঞ্জের তৈরি কয়েকটি পশু মূর্তি হরপ্পায় পাওয়া গিয়েছে। তবে পোড়ামাটির তৈরি মূর্তির সংখ্যা অনেক বেশি। নারী মূর্তি, পশু ও পাখির মূর্তি তৈরিতে পোড়ামাটির ব্যবহার হতো। পোড়ামাটির তৈরি বানরের মূর্তিও পাওয়া গিয়েছে, সেগুলি সম্ভবত খেলনা ছিল। কিন্তু এত রকম কারিগরি শিল্পের জন্য দরকারি কাঁচামাল কোথা থেকে পাওয়া যেত? সমস্ত কাঁচামাল অবশ্যই হরপ্পা সভ্যতায় পাওয়া যেত না। বিভিন্ন এলাকা থেকে নানা রকম কাঁচামাল নিয়ে আসা হতো, মানে তাহলে বাইরের সাথে ব্যবসার যোগাযোগ ছিল। কাঁচামাল আনানোই ছিল হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান দিক। সেই কাজে হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি অবশ্যই ব্যবহার হতো। এই সভ্যতার ইতিহাসে জানার জন্য এই শিলমোহরগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো হরপ্পা সভ্যতার শিলমোহর। হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকরা অনেক শিলমোহর পেয়েছেন। সেই শিলমোহরগুলিতে নানা লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। বেশিরভাগ হরপ্পীয় শিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি। বেশিরভাগ শিলমোহরে একটা উল্টো নকশা খোদাই করা হতো। নকশাটিতে সাধারণত কোনো না কোনো জীবজন্তু তার সঙ্গে এক সারি লিপি খোদাই করা থাকতো। কোনো জীবজন্তুর নকশা থাকতো, তার সাথে এক সারি লিপি থাকতো। ভিজে কাদামাটিতে ওই শিলমোহরটার ছাপ দিলে তার সোজা হয়ে পড়তো। শিলগুলো বানানোর পরে সেগুলোতে না এক রকমের সাদা জিনিস মাখানো হতো, তারপর সেগুলো পোড়ানো হতো, ফলে খুবই শক্ত হয়ে যেত শিলগুলি। বেশিরভাগ শিলমোহরে এক শিংওয়ালা একটি কল্পিত প্রাণীর ছাপ দেখা যায়। তাছাড়া অন্যান্য ছাপও শিলমোহরে আছে। শিংওয়ালা মানুষ, ষাঁড়, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্ম বিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়। এবার দেখো হরপ্পার বাণিজ্য।
হরপ্পা সভ্যতা 23টা শিলমোহর পাওয়া গেছে মেসোপটামিয়া। তার মানে মেসোপটামিয়ার সঙ্গে বাণিজ্যিক ব্যবস্থা ছিল। এ থেকে বোঝা যায় এই দুই সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল। মেসোপটেমিয়াতে সম্ভবত হরপ্পার বণিকরা পাকাপাকি বসতিও গড়ে তুলেছিল। মেসোপটেমিয়াতে একটি শিলমোহর খোদাই করা লিপি পাওয়া গেছে, সেটা পড়ে জানা যায় হরপ্পা সভ্যতার সঙ্গে জলপথে মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। হরপ্পা সভ্যতার আমলে পারস্য উপসাগরীয় এলাকায় সমুদ্র বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এমনকি বিভিন্ন অঞ্চলের ভাষা জানা দোভাষীদেরও গুরুত্ব পেয়েছিল। সম্ভবত বিদেশ থেকে হরপ্পা সভ্যতার আমদানি করা হতো সোনা, রূপা, তামা, দামি পাথর, হাতির দাঁতে তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি। আর রপ্তানি করা হতো বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য। যেটা বিদেশ থেকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হতো সেকে বলে আমদানি, আর যেটা এখান থেকে হরপ্পা থেকে পাঠানো হতো তাকে বলা হয় রপ্তানি। রপ্তানি কি করা হতো? বার্লি, ময়দা, তেল, পশমজাত দ্রব্য এগুলো রপ্তানি হতো। তবে শুধু জলপথ নয়, স্থলপথেও হরপ্পার বাণিজ্য চলত। ইরানে হরপ্পা সভ্যতার শিলমোহর পাওয়া গেছে। আবার এখানকার তুর্কমেনিস্তানে হরপ্পার তৈরি শিল্পদ্রব্যের খোঁজ মিলেছে আর কি। এইসব আমদানি রপ্তানি স্থলপথের মাধ্যমেই হতো। হরপ্পা সভ্যতা যোগাযোগের ব্যবস্থার বিভিন্ন উপায় ছিল। ভারবাহী পশু, গাড়ি, নৌকা ও জাহাজের ব্যবহার হতো। স্থলপথ ও জলপথে রোজকার যাতায়াত ও ব্যবসা বাণিজ্য চলত। বলদ, গাধা, উটের ব্যবহার হতো হরপ্পা সভ্যতা। তবে গাধা, উট সম্ভবত ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে আনা হয়েছিল। গাড়ি টানার কাজে বলদের ব্যবহার হতো বেশি। হরপ্পায় অনেক গাড়ির আদলে বানানো কাদা মাটির খেলনা গাড়ি পাওয়া গেছে। সেগুলিতে চাকার ব্যবহারও আছে। বেশিরভাগ গাড়ি ছিল দু চাকার। চাকাগুলি বেশ শক্ত, গোল করে কাটা 3টি সমান মাপের তক্তা দিয়ে সেগুলো তৈরি। আবার কয়েকটি ছোট গাড়িও পাওয়া গেছে, সেগুলোতে অনেক চাকা লাগানো। হরপ্পার রাস্তায় গাড়ির চাকার গভীর ছাপ পাওয়া গেছে। তার থেকে বোঝা যায় ওই গাড়ির কাঠামোগুলো নেহাত ছোট ছিল না। হরপ্পার অনেক রাস্তায় এবড়ো খেবড়ো ছিল। বলদে টানা গাড়িগুলি উঁচু নিচু রাস্তায় সহজে চলতে পারত, কারণ ওই সব গাড়ির চাকা খুব বড়, সহজে চলতে পারতো আর কি। তবে গাড়ি থেকে নৌকায় যাতায়াত কম সময় লাগতো আর কি, সময় কম লাগতো। পশুতে টানা গাড়িও খুব চলতো খুব, তবে এগুলো পশুতে টানতো তো আস্তে চলতো। তারপরে পশুদের খাওয়ারও একটা খরচ হতো। বরং নদীর স্রোত হাওয়ার সাহায্যে সহজেই নৌকা চালাতে পারতো, কাজে জলপথে যাতায়াত অনেক সস্তা ছিল। মহেঞ্জোদারোর শিলমোহরে নৌকার ছবি খোদাই করা আছে। পালতোলা নৌকার ব্যবহার হরপ্পা সভ্যতায় ছিল। হরপ্পার অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা অনেকটাই নদীর উপর বিশেষ নির্ভর করত। এবার তোকে টুকরো কথায় বন্দরনগর লোথাল। গুজরাটি ভাষায় লোথ আর থল থেকে লোথাল, এর মানে মৃতের স্থান। গুজরাটের ভোগাবোর নদীর তীরে ছিল হরপ্পা সভ্যতার বন্দরনগর লোথাল। এখানে পাওয়া যায় জাহাজ ঘাটা ও সমাধিক্ষেত্রের নমুনা। সম্ভবত সেখানে জাহাজ রাখার, বানানোর ও মেরামতের বন্দোবস্ত ছিল। লোথালের বোতাম আকারের শিলমোহর পাওয়া গেছে। সম্ভবত পারস্য উপসাগরীয় অঞ্চলের সঙ্গে এর বাণিজ্যিক যোগাযোগ ছিল। এখানে নারী মূর্তি, দাবা, ঘুটির মতো ঘুটি, খেলনা গাড়ি পাওয়া গেছে। তাছাড়া পাওয়া গেছে নানা গয়নাও। গুজরাটের উপকূল অঞ্চলে হওয়ার জন্য লোথাল সমুদ্র বাণিজ্য অংশ নিত বলে মনে হয় আর কি। যেহেতু সমুদ্র উপকূলে, সেজন্য সমুদ্র বাণিজ্য অংশ নিত আর কি লোথাল। এবার দেখো হরপ্পার কি ধর্ম ছিল। প্রত্নতাত্ত্বিকরা হরপ্পায় বিভিন্ন কেন্দ্রের অনেক পোড়ামাটির নারী মূর্তি পেয়েছে। তার থেকে মনে করা হয় মূর্তিগুলি পুজো করা হতো। হরপ্পা সভ্যতায় মাতৃপূজার চলছিল বলে মনে হয়। মহেঞ্জোদারো একটি শিলমোহর পাওয়া গেছে, সেটিকে একটি যোগীর মূর্তি খোদাই করা আছে। ওই যোগী জোড়াসনে বসে আছে, তার চারপাশে রয়েছে গন্ডার, বাঘ, হাতি ইত্যাদি বেশ কিছু বন্যপ্রাণী। একসময় ওই মূর্তিটিকে পশুপতি শিবের আদি রূপ বলে মনে করা হতো, কিন্তু পশু শব্দে গৃহপালিত প্রাণী বোঝায়, অথচ ওই মূর্তির চারপাশে সবই বন্য প্রাণী দেখা যায়। সে কারণে ওই মূর্তিটাকে পশুপতি শিবের আদি রূপ মনে করার যুক্তি নেই। হরপ্পা সভ্যতা নানা রকম জীবজন্তু, গাছপালার পুজো করত। এক শিঙলা কাল্পনিক পশুর মূর্তি পুজো খুব বেশি হতো। হরপ্পা শিলমোহরে ষাঁড়ের ছাপ থেকে মনে হয় ষাঁড়ের পুজো হতো, কিন্তু শিলমোহরে কখনোই গরুর মূর্তি দেখা যায় না। অশ্বত্থ গাছ ও পাতার ছবি শিলমোহর ও মাটির পাত্রে দেখা যায়। অশ্বত্থ গাছকে দেবতা হিসেবে পুজো করা হতো বলে মনে হয়। ধর্মীয় কাজে জলের ব্যবহার হতো। হয়তো মহেঞ্জোদারোর জলাশয়টি ধর্মীয় কাজে ব্যবহার হতো। হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। মৃতদেহের মাথা উত্তর দিকে করে সরিয়ে রাখা হতো। সমাধির ভিতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো। কালীবঙ্গানে ইটের তৈরি সমাধিও দেখা যায়। এবার দেখো হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে। বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার অস্তিত্ব খ্রিস্টপূর্ব 1750 শব্দের পর ক্রমশ হারিয়ে যেতে থাকে। অর্থাৎ হঠাৎ করে একটি সভ্যতা শেষ হয়ে যায় না, বেশ কিছু ঘটনার যোগফলে হরপ্পা সভ্যতার অবনতি হয়েছিল। মহেঞ্জোদারো নগরটি বিশাল পাঁচিলটি বেশ কয়েকবার নষ্ট হয়েছিল। পাঁচিলটিতে একই জায়গায় অনেকবার মেরামতির ছাপ দেখা যায়। তাছাড়া পাঁচিলের গায়ে কাদার চিহ্ন পাওয়া গেছে, মানে সেখানে বন্যা টন্যা হয়েছিল বোধহয়, এরকম আর কি। ওই জমে থাকা কাদা সম্ভবত বন্যার ফলে এসেছিল। সিন্ধু নদের বন্যায় মহেঞ্জোদারোর ক্ষতি হয়েছিল বলে মনে হয়। খ্রিস্টপূর্ব 2200
অব্দ নাগাদ এশিয়া মহাদেশের অনেক জায়গাতেই বৃষ্টিপাত কমতে থাকে, ফলে শুষ্ক জলবায়ু দেখা যায়। তার জন্য কৃষিকাজ সমস্যার মুখে পড়েছিল। হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থায় সমস্যার আওতায় পড়েছিল বলে মনে হয়, মানে খরা হয়েছিল আর কি। তাছাড়া ইট বানানোর জন্য চুল্লির জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার হতো। গাছ কেটে ওই কাঠ পাওয়া যেত বলে মনে হয়। এভাবে ব্যাপক গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর দিকে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়ে। ফলে হরপ্পা সভ্যতার অর্থনীতির সমস্যায় পড়েছিল বলে মনে হয়। পাশাপাশি নগর শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এইসব সমস্যাগুলো থেকে বেরোবার পথ হরপ্পার মানুষরা বের করতে পারেনি, এই জন্য আস্তে আস্তে সভ্যতা ধ্বংস হয়ে যায়। এবার দেখো হরপ্পা সভ্যতার লিপি। হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন, তাদের লিপি পাওয়া গেছে, কিন্তু মুশকিল হলো সেই লিপি আজও অবধি পড়া যায়নি। মানে সেই লিপিতে কি লেখা থাকতে আমরা এখনো জানি না আর কি। শুধু লিপির খানিকটা অনুমান করা যায়। হরপ্পার লিপি সাংকেতিক, তাতে 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে। তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না। এই লিপি দেখে লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে এই যে মনে রাখবে তোমাদের হরপ্পা সভ্যতার লিপি কিরকম ছিল, এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। আমরা বাঁ দিক থেকে ডান দিকে লিখি, কিন্তু এটা উল্টো হতো আর কি। লিপিতে ছোট চিহ্নগুলো হয়তো সংখ্যা বোঝায়। অনুমান করা হয় দ্রাবিড় ভাষাগুলির সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। ঋগ্বেদের ভাষাতেও দ্রাবিড়ীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। পাত্র, শিলমোর, তামার ফলক নানা কিছুর উপরে হরপ্পার লিপি পাওয়া গেছে। লিপি সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস ঢোলাবিরা কেন্দ্র থেকে পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা এই লিপি। সেগুলো ঠিক মতো পড়া গেলে ভারতীয় উপমহাদেশের অনেক অজানা ইতিহাস জানা যাবে। এগুলো যদি পড়া যেত ঠিকঠাক মতো, তাহলে ভারতীয় উপমহাদেশের যে ইতিহাস, পুরনো ইতিহাস, এগুলো সম্পর্কে যেগুলো আমরা এখনো জানি না, সেই অজানা ইতিহাস আজও জানা যাবে। স্টুডেন্ট, আজকে পর্যন্ত, পরে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।